নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের গল্পটিকে শুরু করছি। আমার মালকিন তার 16 বছর বয়সী মেয়ের ঘরে আমাকে ঢুকিয়ে দরজা আটকে দিলেন আর বললেন, আজ সারা রাত প্রাণ ভরে মস্তি করো। আমি অবাক হয়ে গেলাম যে কোনো মা এমনটা কিভাবে করতে পারেন। মেয়েটিকে ঘুমোতে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এরপরেই আমি সারা রাত ধরে বারবার তার সাথে। আমার নাম দীপক। আমি আমার বেকার অবস্থা নিয়ে খুবই টেনশনে আছি। জায়গায় জায়গায় চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। আজকে এক জায়গায় আমার ইন্টারভিউ ছিল, কিন্তু সেখানেও চাকরি পেলাম না। প্রচণ্ড গরমে কপালের ঘাম মুছলাম আর গভীর নিঃশ্বাস নিয়ে ভাবলাম, আজকে যেন সূর্য চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে সূর্যদেবও আমার পরীক্ষা করছেন। আগে থেকেই চাকরির টেনশনে ছিলাম, আর আজকের এত গরম মাথা খারাপ করে দিল। আমি আমার হাতে ধরা ফাইল মাথার উপরে নিয়ে নিজেকে সূর্যের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলাম। রাস্তার পাশ দিয়ে বড় বড় পায়ে হেঁটে যাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাছ দেখতে পেয়ে সেই গাছের নিচে এসে দাঁড়ালাম। গাছের ছায়ায় দাঁড়িয়ে কিছুটা শান্তি অনুভব হলো। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খাওয়ার জন্য যখন ওই বোতলে মুখ লাগালাম, তখন দেখলাম জলও শেষ হয়ে গেছে। তৃষ্ণার কারণে আমার অবস্থা খারাপ। এদিক সেদিক তাকিয়ে কোথাও জলের কল দেখতে পেলাম না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। একমাত্র আমিই আছি যে বেকার। জলের খালি বোতল নিয়ে আমি আশেপাশে চোখ ঘোরালাম, যাতে কোথাও থেকে জলের ব্যবস্থা করা যায়। কিন্তু কোথাও জল নজরে পড়ল না। যদি কোথাও জলের কল দেখতে পেতাম, তাহলে এই বোতলটা ভরে নিতে পারতাম। সবে আমি আশেপাশে দেখছিলাম, তখনই আমার মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন আমার সামনে ঠান্ডা জলের বোতল এগিয়ে দিল। হাতটা যে আমার দিকে এগিয়ে দিয়েছিল, তার হাত দুধের মতো ফর্সা। হাতের আঙুলে একটা সোনার আংটি আর চকমকে চুড়ি পরা। আমি হাত থেকে চোখ উঠিয়ে যখনই সেই মানুষটির মুখের দিকে তাকালাম, তখন চমকে উঠলাম যে ইনি তো একজন মহিলা, যিনি গোলাপি কালারের শাড়ি পরেছিলেন। মহিলাটি খুব সুন্দরী। তার বয়স 40 বছরের মতো হবে। এত বয়স হওয়ার পরেও শরীর দেখে মনে হচ্ছে যেন কোনো 20-25 বছরের মেয়ে। তিনি শরীরকে পুরো ফিট বানিয়ে রেখেছিলেন। তার চোখে একটা অদ্ভুত জ্যোতি ছিল, আর হাইফাই মেকআপ করা মুখে হালকা হাসি লেগেছিল। সে বলতে লাগলো, এই নাও, জলটা খেয়ে নাও। তোমার তৃষ্ণা লেগেছে তো? আমি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম। তোমাকে দেখে আমার কিছুটা টেনশনে মনে হচ্ছে। আমি জলের বোতলটা তার হাত থেকে নিয়ে জল খেতে লাগলাম, কেননা আমার খুব তৃষ্ণা লেগেছিল। এক নিঃশ্বাসে সমস্ত জল শেষ করে সেই বোতলটা মহিলাকে ফেরত দিয়ে দিলাম। তিনি এত বেশি সুন্দরী ছিলেন যে আশেপাশের অনেক ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছিল। তার গেটআপ দেখে মনে হচ্ছিল সে খুব ধনী আর ভদ্র ফ্যামিলির মহিলা। আমি সেই মহিলাকে থ্যাংক ইউ বললাম, আর তাকে বললাম যে আমি এখানে পাশেই আমার চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। অনেক দিন থেকে চাকরি খুঁজছি, কিন্তু এখনও চাকরি পাইনি। আমি ভারতের অসংখ্য বেকারের মধ্যে একজন। অনেক জায়গাতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, কিন্তু প্রতিবার আমার কপাল আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আমি জানি চাকরি পেতে গেলে সোর্সের দরকার হয়, কিন্তু আমার কোনো সোর্স নেই। এত পড়াশোনা জেনে কোনো লাভই হলো না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই মহিলাকে আরেকবার থ্যাংক ইউ বলে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে চাইছিলাম, কেননা বাড়িতে আমার অসুস্থ মা এবং যুবতী বোনের খাওয়ার জন্য চাল ডাল সবজি নিয়ে যেতে হবে। আমি এই সব নিয়ে বাড়িতে যাব, তারপরেই বাড়িতে রান্না চড়বে। কেননা বাড়িতে একমাত্র আমি ছিলাম যার উপরে বাড়ির সমস্ত দায়িত্ব ছিল। তাই আমি এখানে বেশি সময় নষ্ট করতে পারবো না। আমি দ্রুত পায়ে সেই মহিলার কাছ থেকে নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম। টাকা বাঁচানোর চক্করে আমি বেশিরভাগ সময় পায়ে হেঁটেই যেতাম, কেননা রিকশায় উঠলে পয়সা দিতে হবে। কেউ তো আর ফ্রিতে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে না। টাকা পয়সার খুব অভাব ছিল, তাই অনেক ভেবে চিন্তে চলতে হতো। আমি সবেমাত্র সেই নির্জন জায়গা ছেড়ে এগিয়ে এসেছিলাম,
তখনই মনে হলো কেউ যেন আমার পিছন নিয়েছে। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম ওই গোলাপি শাড়ির মহিলা আমার পিছন পিছন আসছেন। আমি তাকাতেই সে হালকা হেসে আমার দিকে দেখতে লাগলো। প্রথমে ভাবলাম এই মহিলার বাড়ি হয়তো এই দিকেই, কিন্তু সে পায়ে হেঁটে কেন যাচ্ছেন? এসব ভাবতে ভাবতেই আমি এগিয়ে যাচ্ছিলাম। সেই মহিলাও আমার পাশে এসে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। আমি 1 সেকেন্ডের জন্য থেমে গেলাম। আমার থামার সাথে সাথেই সেও থেমে গেল। এই মহিলার ব্যবহার আমার খুব অদ্ভুত লাগতে লাগলো। আমার তো একে হাফ মেন্টাল বলে মনে হচ্ছিল। না হলে এত সুন্দরী একজন মহিলা আমার পিছন নেবে কেন? কিন্তু মহিলা কেন আমাকে এটা দিচ্ছেন? প্যাকেটটা খুলে দেখেই আমি হঠাৎ ঝটকা অনুভব করলাম। আমার হাত কাঁপতে লাগলো। এর ভিতরে তো অনেক টাকা, যেটা আমি গুনতে তো পারছি না, কিন্তু আনুমানিক 5 থেকে 7 লাখ টাকার কম না। এদিকে আমার পকেটে শুধুমাত্র 500 টাকার মতোই পড়ে আছে। মহিলাটি বললেন, এখানে 10 লাখ টাকা আছে, আমি এই টাকাটা তোমাকে দিয়ে দেব। এই টাকাটা তোমার হতে পারে। তুমি কি এই 10 লাখ টাকার মালিক হতে চাও? মহিলাটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ইনি আমাকে কোনো কাজের 10 লাখ টাকা দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এই 10 লাখ টাকা আমাকে কেন দিতে চান? আমি তো আপনাকে চিনিও না, না আমি আপনার কোনো কাজ করেছি। তাহলে আপনি কেন এত টাকা আমাকে দিতে চাইছেন? ম্যাডাম, আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন? সেই মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু এখানে না। চলো সামনে কোথাও বসে ধীরে সুস্থে কথাবার্তা বলি। সেই মহিলাটা আমার আগে আগে চলছিল আর আমি তার পিছনে পিছনে। আমার মন যেন খুশির ডানা মেলেছিল। আমি তো 10 লাখ টাকার জন্য সব কিছুই করতে রাজি। এই 10 লাখ টাকা আমার মতো গরিবের জন্য কম টাকা নয়। এই 10 লাখ টাকা পেলে আমি তো নিজে কোনো ব্যবসাও করতে পারবো। কিন্তু আমার মনে অনেক প্রশ্ন উকি মারছিল। ওই মহিলা হাঁটতে হাঁটতে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের ভেতরে আসার পরে আমরা দুজনে এক কোণে বসলাম। তিনি ওয়েটারকে বলে কফির অর্ডার দিলেন। কিছু সময় পরেই তার ফোনে কারো ফোন এলো আর সে কথা বলার জন্য চলে গেল। সেই সময় আমি আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্টটিকে ভালোভাবে দেখছিলাম। এটা অনেক বড় রেস্টুরেন্ট আর এখানে ধনী লোকেরাই আসে। আমি তো কখনো এর পাশ দিয়েও যাইনি, কেননা আমার এত ক্ষমতা নেই। কিছু সময় পরে সেই মহিলা এসে চেয়ারে বসে পড়ল। ওয়েটার কফি নিয়ে এসে গেছিল। তিনি আমাকে বললেন, কফি খেতে খেতে কথা বলি। আমার মনে বারবার এই প্রশ্ন জেগে উঠছিল, না জানি এই মহিলা আমাকে কি কথা বলবেন। সে আমাকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবে না তো, যেটা আমি করতে পারবো না। আমি একটা সৎ ছেলে, সারা জীবন আমি সৎভাবেই থেকেছি। আমি কখনো কোনো অন্যায় কাজের কাছেও যাইনি। কফি খেতে খেতে সে আমাকে যে কাজের কথা বলল, সেটা শুনেই আমার তো হুশই উড়ে গেল। কেননা তিনি বলতে লাগলেন, তোমাকে এক রাত আমার মেয়ের সাথে কাটাতে হবে। আমার মেয়ে ছেলেদের প্রতি খুব ইন্টারেস্টেড। তোমার মতো যুবক ছেলের জন্য সে পাগল হয়ে থাকে। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তাই আমি ওকে তোমার মতো যুবক আর স্মার্ট ছেলেকে ওকে গিফট করতে চাই। ওই মহিলা এত বেশি পাগলের মতো কথা বলছিল যে আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই রকম একজন সুন্দরী মহিলা লিমিট ক্রস করে দেওয়ার মতো কথা বলতে পারে। এ কেমন মা যে নিজের মেয়ের জন্য কোনো যুবক ছেলের বন্দোবস্ত করছে, যাতে সে সারা রাত তার মেয়ের ইজ্জতের সাথে খেলতে পারে। লজ্জায় আমি নিজের কান বন্ধ করে নিতে চাইছিলাম। আমি বললাম, ক্ষমা করবেন ম্যাডাম, আমি গরিব, কিন্তু এরকম জঘন্য কাজ করতে রাজি নয়। এই কথাটা বলে আমি সেখান থেকে উঠে যেতে লাগলাম। তখনই সে আবার সেই প্যাকেট বের করলো, যেটাতে 10 লাখ টাকা রাখা ছিল। সেটা আমার সামনে রেখে ফাঁকা করে সেই টাকাটা আমাকে দেখানোর চেষ্টা করতে লাগলো। তার এই কাজ আমাকে আবার সেখানে বসে পড়তে বাধ্য করে দিল। আমি নিজের জীবনকে শুধরাতে চাইতাম, কিন্তু আমি দূর দূর অবধি এর কোনো আশাই দেখতে পাচ্ছিলাম না। এটা আমার কাছে একটা গোল্ডেন চান্স, যেটা অ্যাকসেপ্ট করে নিলে হয়তো আমার জীবন বদলে যাবে। আমি সেই মহিলার দিকে তাকালাম।
যে নিজের হাতে টাকাটা নাড়িয়ে আমাকে লোভ দেখাচ্ছিল আর বলল, ভেবে নাও, এটাতে তোমারই লাভ। এক রাতেরই তো ব্যাপার, আর এই এক রাতেই তোমার কপাল বদলে যেতে পারে। আমার তোমাকে অভাবী মনে হলো, সেই কারণেই ভাবলাম তোমার সাহায্য করি। না হলে আমার মেয়ের জন্য ছেলেদের কোনো অভাব হবে না। শুধু তো একটা রাত কাটানোর জন্য তুমি এত টাকা পাচ্ছ, তাহলে তোমার অসুবিধা কোথায়? নাকি তুমি এতটা সামর্থ্য না যে কোনো মেয়ের সাথে রাত কাটাতে পারো? এই কথাটা বলেই সে চুপ করে হাসতে লাগলো। আমি এদিকে খুব লজ্জায় পড়ে গেলাম। আমি ভাবছি যে আমি কি করব। এই মহিলার কথা কি মেনে নেব, নাকি এই মহিলাকে না করে দিয়ে বাড়ি চলে যাব? কিন্তু বাড়িতেও তো খুব অভাব, মাও অসুস্থ, আমার মাথায় কিছুই আসছিল না যে আমি কি করব। একটা যুবতী বোনও আছে যাকে বিয়ে দিতে হবে। আমি ছাড়া বোন আর মায়ের কেউ নেই, আমাদের তেমন কিছুই নেই। মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছেন, কিন্তু তবুও আমি বেকার। আমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়ে সেই মহিলার কথাতে রাজি হয়ে গেলাম। সে হাসতে হাসতে বলল, আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, এতে তোমারই লাভ। এরপরে সে আমাকে ওই 10 লাখের মধ্য থেকে 1 লাখ দিয়ে বলল, এটা তোমার অ্যাডভান্স, যাও গিয়ে মজা করো, বাকি টাকা কাজ হওয়ার পরেই পেয়ে যাবে। আমি ওই 1 লাখ নিয়ে নিজের বাড়ির দিকে চলে এলাম। সেই মহিলা আমাকে নিজের মোবাইল নাম্বার আর বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল, আর বলে দিয়েছিল যে আমাকে কোন সময় তার বাড়িতে যেতে হবে। আমি সেখান থেকে ফেরার পথে বাজারে গেলাম, কেননা আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তাই মায়ের কিছু ওষুধ আর ফলমূল নিয়ে হোটেল থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে এলাম। সঙ্গে বাড়ির জন্য কিছু চাল, ডাল, তরি তরকারি আনলাম। আমার মা আমার হাতে এত জিনিস দেখে আর হোটেল থেকে আনা খাবার দেখে হতবাক হয়ে গেলেন, কেননা এর আগে আমি কখনো এত জিনিস নিয়ে বাড়িতে আসিনি। মা আর বোন আমাকে প্রশ্ন করতে লাগলো, তুই এত কিছু কিভাবে নিয়ে এলি? এত টাকা তোর কাছে কোথা থেকে এলো? সকালে তো তুই বলছিলি যে তোর কাছে টাকা নেই। হাত মুখ ধুতে ধুতে আমি মাকে বললাম যে, মা, আমি এক জায়গাতে চাকরি পেয়ে গেছি, তারাই আমাকে অ্যাডভান্স দিয়েছে, সেই টাকা দিয়েই আমি তোমাদের জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসেছি। আজকের রান্নার থেকে মুক্তি পেয়েছে বলে বোনকে খুব খুশি দেখাচ্ছিল, কেননা সেই বেচারা সব সময় ঘরের কাজ করতে থাকে। আমার মা আমার চাকরির কথা শুনে খুব খুশি হয়ে বললেন, ভগবান তোকে এভাবেই সফল করুক। এরপরে আমরা 3 জনই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। কিন্তু আমার ধ্যান এখনও সেই মহিলার দিকেই ছিল, যে তার মেয়ের সাথে 1 রাত কাটানোর জন্য আমাকে 10 লাখ দেবে। এটা কি সত্যি, নাকি আমাকে বোকা বানালো? এখন যাই হোক, এটা সত্যতা তো কালকেই জানতে পারবো। আমি পরের দিন সকাল সকাল তৈরি হয়ে ঘর থেকে বেরোতে যাব, তখন আমার মা জিজ্ঞেস করলেন যে আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি। আমি মাকে বললাম, আমি কালকেই তো তোমাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, এখন সেখানেই যাচ্ছি। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার ছেলে সফল হতে পারে। যদি তোমার ছেলে সফল হতে পারে, তাহলে আমাদের সকলের ভাগ্য বদলে যাবে। আমার মা এই কথা শুনে খুশি হয়ে গেল। আমি বাড়ি থেকে বেরিয়ে একটা অটোরিকশা ধরে সেই মহিলার বলা ঠিকানায় চলে গেলাম। সেই মহিলার বাড়িতে পৌঁছে বাড়ি দেখে তো আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আবার নিজের কাছে থাকা অ্যাড্রেসটা দেখলাম, তারপরে আবার এই বাড়িটাকে দেখলাম। এটা কোনো বাড়ি নয়, বরং একটা রাজমহল। এত বড় আর এত সুন্দর বাড়ি আমি প্রথমবার দেখছি। কিন্তু আমি এটা ভেবেই অবাক হলাম যে এত ধনী মহিলা এত খারাপ কাজ কিভাবে করতে পারেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে তার দেওয়া নম্বরে কল করলাম। সে আমার কল রিসিভ করে জিজ্ঞেস করলেন, তুমি কোথায়? আমি তাকে বললাম যে আমি আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে সে শকড হয়ে বললেন, আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে ভেতরে এসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ভয়ে ভয়ে সেই বাড়ির ভেতরে গেলাম, কারণ এরকম বাড়ি এর আগে আমি শুধুমাত্র সিনেমাতেই দেখেছি। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সেই মহিলা সামনে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। আজকে তো সে খুবই ছোট ব্লাউজ পরেছিল, আর তার শাড়ির আঁচলও তার কাঁধের উপরে ছিল না।
সেই মহিলাটি আমাকে বললেন, মনে রেখো, তুমি যদি আমার কাজ ঠিকভাবে না করো তাহলে তোমাকে আমি টাকা দেব না। যদি তোমাকে এই টাকা নিতে হয় তাহলে আমার কথা মতোই কাজ করতে হবে। তারপরে তিনি আমাকে বসতে বললেন আর চাকরানিকে ডাক দিয়ে বললেন, অতিথি এসেছে, এর জন্য চা বানিয়ে নিয়ে এসো। আমি খুব বেশি নার্ভাস ফিল করছিলাম। তখন ওই মহিলাটি বলতে লাগলেন, তোমাকে যে কাজের জন্য এখানে ডাকা হয়েছে সেটা রাতেই শুরু হবে, ততক্ষণ এখানে বসে টিভি দেখে টাইম পাস করো। আমি টিভি এবং মোবাইল দেখে সারা দিন পার করে দিলাম। এখানে আমাকে কিছু সময় পর পর কিছু না কিছু খেতে দেওয়া হচ্ছিল। রাত হলে সেই মহিলাটি আমার কাছে এসে বলতে লাগলো, তোমার অপেক্ষা শেষ হয়েছে, এখন তোমাকে আমার মেয়ের ঘরে যেতে হবে, সে তোমার অপেক্ষা করছে। আমার হৃদয়ের গতি বেড়ে গেল, কারণ আমিও তো একটা যুবক ছেলে, আর আমি ফিলিংসের উপরে কতক্ষণ কন্ট্রোল করতে পারি। আমি মনে মনে ভাবছি, যতটা সুন্দরী এই মহিলা, এর মেয়েও নিশ্চয়ই ততটাই সুন্দরী হবে। আর যেখানে মা নিজেই নিজের মেয়ের ঘরে আমাকে পাঠাচ্ছে, সেখানে আমি কেন এই কাজের জন্য নিষেধ করব। আমি সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই মহিলার মেয়ের ঘরের বাইরে এসে পড়লাম। ওর মা নিজেই ঘর খুলে দিল। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। আর আমি ঘরের ভেতরে পা রাখলে যে দৃশ্য আমার সামনে ভেসে উঠল তা আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল। ঘরটাকে এমনভাবে সাজানো হয়েছিল যেন আজকে আমার বাসর রাত। একটা ভীষণ সুন্দরী মেয়ে বিছানায় শুয়েছিল। এত বেশি সুন্দরী মেয়ে আমি এর আগে কখনোই দেখিনি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যে মেয়েটা হয়তো ঘুমিয়েছিল অথবা বেহুশ হয়েছিল। আমি তাকে শুয়ে থাকতে দেখে তার মাকে প্রশ্ন করলাম যে, আপনার মেয়ে শুয়ে আছে কেন? তখন ওই মহিলা আস্তে আস্তে বলতে লাগলো যে অজ্ঞান হয়ে আছে, আর আমি নিজেই একে অজ্ঞান করে দিয়েছি। তোমাকে যেটা বলেছি তুমি শুধু সেটাই করো, আর কাজ সম্পন্ন হয়ে গেলে তুমি আমার টাকা নিয়ে চলে যেও। সেই মহিলাটি আমার কাঁধের উপর হাত রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার পাশ দিয়ে দাঁড়ালাম। মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে তার মুখের উপর থেকে আমার চোখ সরছিলই না। আমি তাকে দেখতেই থাকলাম আর নিজের উপর কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলাম। তারপরে যে কাজের জন্য আমাকে টাকা দেওয়া হতো, আমি সেই কাজের দিকে ধ্যান দিলাম। এই ঘরে আমার প্রায় 2 ঘন্টা কেটে গেছে, আর এই মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়েছে। আমি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মেয়েটার মা না জানি কোন চিন্তায় হাঁটাহাঁটি করছিলেন। হয়তো তিনি আমারই অপেক্ষা করছিলেন। আমি নিজের জামার বোতাম লাগাতে লাগাতে সিঁড়ি দিয়ে নেমে সেই মহিলার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি ভালো করে আমার দিকে দেখতে লাগলেন। আমি মুখে হালকা হাসি নিয়ে তাকে বললাম, ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। এ কথা শুনেই তার মুখে হাসি ফুটে উঠল। সে বলতে লাগলো, আমার মেয়ে জেগে ওঠেনি তো? কোনো রিয়্যাক্ট করেননি তো? তোমাকে বিরক্ত করার চেষ্টা করেনি তো? আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম যে না, সে তো অজ্ঞান হয়েই আছে, আর আমি আমার কাজ করে বেরিয়ে এসেছি। এটা শুনে সে খুশি হয়ে নিজের কাছে থাকা 9 লাখ টাকা বের করলো আর আমার হাতে দিয়ে বললেন, যাও, আর কখনো যেন তোমাকে দেখতে না পাই। তোমার কাজ পুরো হয়ে গেছে, এটা মনে রেখো। আর মনে রেখো, এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, না হলে তুমি জানো যে আমি তোমার কি অবস্থা করব। আমি সেই মহিলার সমস্ত কথা শুনে বেরিয়ে এলাম। বসে বসে আমি 10 লাখ টাকা পেয়েছি। এটাই আমার জন্য অনেক খুশির ব্যাপার। মাকে বলে দিলাম, অফিসে প্রথম দিনই বস আমার কাজের খুব খুশি। এখন আমাদের জীবন থেকে অভাব দূর হয়ে যাবে। সবে মাত্র রাত হয়েছিল যখন দ্বিতীয়বার আবার ওই মহিলার কল এলো। আমি ফোন ওঠানোর সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, আমি তোমার কাজে খুব খুশি। তুমি আমার মনের বাসনা আজকে পূরণ করে দিয়েছো। আমি জানতাম না যে তুমি আমার কাজ এত ভালোভাবে পূরণ করতে পারবে। তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। যদি তোমার আরও টাকার দরকার থাকে তাহলে আমাকে বলে দিও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। আমি তো ভেবেছিলাম তুমি আমার কাজ ঠিকভাবে করতেই পারবে না, কিন্তু যে অবস্থা আমার মেয়ের হয়েছে তা তুমি আমার কাজে অনেক সহজ করে দিয়েছো। মহিলার এই সমস্ত কথা শুনে আমি ফোন কেটে দিলাম। আমি নিজের ফোন উঠিয়ে একটা ভিডিও দেখতে লাগলাম। কত সুন্দর হয়েছে ভিডিওটা, যেটা আমি ওই মহিলার ঘরে রেকর্ড করেছিলাম।
সঠিক সময়ে এই ভিডিও ওই মহিলার থেকে টাকা বের করার জন্য আমার কাজে আসবে। আমার মনে লোভ জেগে উঠেছিল, যেটা এখন এত সহজে শেষ হবে না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজছে। এখনই আমার ঘুমানো উচিত, কেননা সকালে আমাকে একটা বড় কাজ করতে হবে। পরের দিন সকালে আবার রেডি হয়ে সেখানেই চলে গেলাম। এখন মোটামুটি 7টা বাজে। এই সময় তো ধনী লোকেরা গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। আমি বাইরে দাঁড়িয়ে একটা নম্বরে কল করলাম। কিছুক্ষণ পরে সেই বাড়ির দরজা খুলে গেল। দরজা খুলতেই সে বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে বাইরে এলো। আর বাইরে এসেই সে আমার বাইকে বসে পড়লো। এই বাইকটাও আমার না, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু সময়ের জন্য চেয়ে এনেছি। আমাকে এখন সোজা কোর্টে যেতে হবে, আর সেখানে গিয়ে এই মেয়ের সাথে কোর্ট ম্যারেজ করতে হবে। মেয়েটি নিজের মুখ লুকিয়ে দাঁড়িয়েছিল। এই মেয়েটির বয়স মোটামুটি 20 বছর হবে, আর এর নাম প্রিয়াঙ্কা। যে কাজ সে আমার সাথে করতে যাচ্ছিল সেটা ওর ভালোর জন্যই। কালকে যে অবস্থার মধ্য দিয়ে আমরা পার হয়েছিলাম, তারপরে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একে বিয়ে করব। কিছু সময় পরে আইন মোতাবেক আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে গেলাম। আমি ওর ফিলিংসকে অনুভব করতে পারতাম। ওই বেচারি খুব টেনশনে ছিল, ওর পুরো শরীর কাঁপছিল, ওর চোখ বারবার ভিজে উঠছিল। যখন সে কোর্ট ম্যারেজের কাগজে সাইন করলো, তখন বেচারি হাউমাউ করে কেঁদে ফেলল। গতকাল রাতে যখন আমি ঘরের মধ্যে গিয়েছিলাম, আর সেই মহিলা যখন ঘর বন্ধ করে সেখান থেকে চলে গেল, তখন আমি এক নজরে ওই মেয়েটাকে দেখতে থাকলাম। মেয়েটিকে কোনো সিনেমার নায়িকার থেকে কম মনে হচ্ছিল না। আমার নজর ওর উপর থেকে সরছিলই না। আমি কেন, যে কোনো ছেলেই ফায়দা ওঠানোর জন্য তৈরি হয়ে যেত, কিন্তু মেয়েটির মুখে একটা অদ্ভুত সরলতা লক্ষ্য করলাম। ওর এই সরলতা দেখে আমার মন আমাকেই খারাপ কাজ করা থেকে বিরত করেছিল। কিন্তু আমিও বাধ্য ছিলাম, আর আমার টাকার খুব দরকার। আমি কনফিউজড হয়ে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, আর ভাবছিলাম যে ভগবান আমাকে এমন কোনো রাস্তা দেখিয়ে দাও যাতে আমি খারাপ কিছু না করেও ওই টাকাটা পেয়ে যাই। সবে মাত্রই আমি এই সবই ভাবছিলাম, তখন ওই টেবিলের উপরে একটা ডায়েরি দেখতে পেলাম। আমি ডায়েরি খুললাম আর পড়ার জন্য বসে গেলাম। এই ডায়েরিতে মেয়েটির পুরো জীবনের কাহিনী লেখা ছিল। ওই ডায়েরিতে লেখা ছিল যে এই মহিলা আমার সৎ মা, যে সবার কাছে বলে বেড়াতো যে আমি পাগল, আর সবার সামনে আমাকে পাগল প্রমাণ করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইতো। আমি আমার সৎ মায়ের কাজে খুব বিরক্ত হয়ে গেছিলাম। আমি বাঁচতে চাই না, কেননা আমি এই রকম জীবন কাটাতে পারবো না যেখানে আমার নিজের বাবাই আমাকে বিশ্বাস করে না। এই মহিলা সব সময় আমাকে আমার বাবার চোখে ছোট করার জন্য রেডি হয়ে থাকে। ফলে আমার বাবা আমার উপরে বিরক্ত থাকতে লাগলো। তার কারণে বাবাও আমাকে পাগল ভাবতে লাগলো। কিন্তু আমি পাগল না, একদম ঠিক আছি। এই মহিলা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমার ভাগের সম্পত্তি নিজের নামে করতে চায়। আরও অনেক কিছুই ডায়েরিতে লেখা ছিল, যেটা পড়ে আমার মন বদলে যায়। এই মেয়েটি লিখেছিল যে আমার সৎ মা আমার সাথে অনেক কিছু খারাপ করে ফেলেছে। এখন আমার ভিতরে সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গেছে। এরপরে সে যদি আমার সাথে আরও কিছু খারাপ করার চেষ্টা করে, আমার বাবার চোখে আমাকে খারাপ প্রমাণ করে, তাহলে আমি সুসাইড করব। ওই মেয়েটার লেখায় তার কষ্ট ফুটে উঠেছিল। এদিকে ওর সৎ মা আমাকে কাজ দিয়েছিল যে আমি যেন ওর সাথে এক রাত কাটাই। আমি বুঝে গেছি যে ওর সৎ মা এইসব করে ওকে বদনাম করতে চায়, যাতে ও ওর বাবার চোখে ছোট হয়ে যায়, আর ওর বাবা বিরক্ত হয়ে ওকে নিজের সম্পত্তি থেকে বের করে দেয়। যদিও আমি ওই মহিলার কাজ করতে তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে এই কাজ করা থেকে বিরত রাখে। এখন আমি বুঝে গেছি যে যদি এই মেয়ের সাথে আর খারাপ কিছু হয়, তাহলে মেয়েটা নিজের জীবন দিয়ে দেবে, আর আমি একটা নিষ্পাপ মেয়ের জীবন আমার কারণে নষ্ট হতে দিতে পারি না। যদি ওর হুঁশ থাকতো আর নিজের মর্জির সাথে এইসব করতে চাইতো, তবুও হয়তো আমার মনুষ্যত্ব আমাকে ওর সাথে এসব করার থেকে বিরত রাখতো। কিন্তু ও তো কিছুই জানে না, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। যেভাবেই হোক না কেন ওর মা ওকে অজ্ঞান করে দিয়েছে, যাতে যতক্ষণে ওর জ্ঞান ফিরবে ততক্ষণে ওর ইজ্জত নষ্ট হয়ে যায়। ওই মহিলা কিভাবে এসব করতে পারলো? যেমনই হোক, সে তো তার মা ছিল। তারপরও একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ইজ্জত নষ্ট করার কথা কিভাবে ভাবতে পারলো? আমি মেয়েটির সাথে খারাপ কিছু না করার সিদ্ধান্ত নিলাম।
তারপর আমি মেয়েটাকে জাগানোর চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু ও কোনো মতেই উঠছিল না। অনেকক্ষণ ধরে বারবার ডাকার কারণে ওর হুঁশ ফিরে আসে। কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফিরল, ও ঘরের চতুর্দিক দেখল, তারপরে আমাকে দেখে ঘাবড়ে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, তুমি কে, আর আমার ঘরের মধ্যে কি করছো? ও চিৎকার করে আমার থেকে দূরে সরে গেল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে সব কিছু বলছি। তারপরে আমি তাকে সব কিছু বলে দিলাম, যা কিছু ওর মা আমাকে ওর সাথে করতে বলেছিল, আর বদলে আমাকে 10 লাখ দেওয়ার কথা দিয়েছিল। এটা শুনে ও নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরে ও নিজের হাতে নিজের মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি জানতাম আমার সৎ মা খুবই জঘন্য মহিলা, কিন্তু আমি ভাবতে পারিনি যে তিনি একটা মেয়ে হয়ে এই সব করতে পারেন। সত্যিই সৎ মা সৎ মাই হয়, সে কখনো নিজের মা হতে পারে না। ও আমাকে নিজের ব্যাপারে বলতে লাগলো। ওর 10 বছর বয়সে ওর মা একটা অসুখে মারা যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা মা আমাকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আমার বাবা আমার জন্মের পরে এই বাংলো আমার নামে করে দিয়েছিল। আমার মা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেলে আমার বাবা মায়ের মৃত্যুর এত দুঃখ পেয়েছিল যে তিনি নিজের ব্যবসার দিকে কোনো ধ্যানই দিতেন না। আমার বাবাকে আত্মীয় স্বজনরা বোঝালো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যখন আমার বয়স 15 বছর, তখন আমার বাবার বিয়ে আমার এই সৎ মায়ের সাথে হয়। ইনি আমার বাবার বন্ধুর বোন আর ডিভোর্সিও ছিল। আমার বাবা মনে করতো যে এই মহিলা বাবা এবং আমার খেয়াল রাখবে। আমারও বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো অভিযোগ ছিল না, কেননা আমি ভাবতাম এইভাবে বাবার একাকিত্ব কাটবে আর আমিও মায়ের ভালোবাসা পাবো। কিন্তু এই মহিলা বাড়িতে আসার পর থেকেই আমার বিরুদ্ধে একের পর এক চাল চালতে লাগলো, কেননা এই মহিলা ভালোভাবেই জানতো যে এই বাংলো আমার নামে। আমার বাবা অনেক টাকা ইনকাম করতেন, কেননা তিনি দ্বিতীয় বিয়ে করার পরে নিজের বিজনেসের উপরে আবার ধ্যান দিতে শুরু করেন। আমি তাকে নিজের মা ভেবে তার কাছে যেতাম, কিন্তু এই মহিলা প্রতিবার আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিত, কিন্তু বাবার সামনে এমন ভাব করতো যেন আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার অবর্তমানে আমার উপরে অত্যাচার করত। আমাকে ঠিকমতো খেতেও দিত না। আমি খুব বেশি টেনশনে থাকতে লাগলাম। এভাবেই আমার বয়স 18 বছর হয়ে গেল। আর এই মহিলা আমার উপরে মিথ্যা অভিযোগ করে বাবাকে আমার বিরুদ্ধে করে দিল। কখনো কখনো বাবা আমার কথা মেনে নিত, কিন্তু কখনো কখনো এই মহিলার কারণে আমার উপরে রেগে যেত। এই মহিলা আমার নামে এমন অদ্ভুত অদ্ভুত কথা আমার বাবাকে বলতো যে বাবা আমাকে পাগল ভাবতে শুরু করে দিল আর আমাকে ঘরের মধ্যেই থাকতে বলে দিল। আমি গত 2 বছর ধরে এই ঘরের মধ্যেই বন্ধ আছি। আমার মা চাইতো আমার বাবা যেন আমার থেকে আমার সম্পত্তি ফেরত নিয়ে নেয়, কিন্তু হয়তো বাবার মাথায় এখনও এরকম কোনো চিন্তা আসেনি। সে আমাকে পাগল প্রমাণ করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইতো। এই কারণেই ওই মহিলা এই চাল চেলেছিল। সে তোমাকে আমার ঘরে রাত কাটানোর জন্য পাঠিয়ে দিয়েছে। আমার পুরো বিশ্বাস এই ঘরের মধ্যে কোথাও না কোথাও ক্যামেরা লাগানো আছে, যাতে সে প্রমাণ জোগাড় করে আমার বাবাকে দেখাতে পারে, আর যাতে আমার বাবা আমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়, আর এই মহিলা এই বাড়িতে একা থাকতে পারে। মেয়েটা জোরে জোরে কান্না করতে করতে আরও বলতে লাগলো, এই দুনিয়াতে বাবা ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু এই মহিলা সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। আমি এই রকমভাবে বাঁচতে পারবো না, আমি মরে যেতে চাই। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমার দুর্বলতার সুযোগ নেব না। আমি তোমাকে এই সমস্যা থেকে বের হতে সাহায্য করব। ও বলতে লাগলো, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি বললাম, আমি তোমাকে বিয়ে করব, আমার তোমার সম্পত্তিতে কোনো ইন্টারেস্ট নেই। তারপরে আমি ওকে আমার প্ল্যানের ব্যাপারে বললাম, আর আমার জামার বোতাম লাগাতে লাগাতে নিচে নেমে এলাম। এরপরে আমি ওর মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলে এলাম। পরের দিন আমাদের প্ল্যান অনুযায়ী প্রিয়াঙ্কা নিজের মাকে কান্না করতে করতে বলল যে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে। কথা শুনেই তো ওই মহিলা আমাকে ফোন করে বলেছিল যে তুমি খুব ভালোভাবে আমার কাজ করেছো। আমি প্রিয়াঙ্কাকে আমার সাথে নিয়ে এসে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে নিলাম। প্রিয়াঙ্কার বাবা 2 দিনের জন্য আমেরিকায় গিয়েছিল।
2 দিন পরে প্রিয়াঙ্কার বাবা বাড়িতে এলে তার মা তাকে বলেছে যে তোমার মেয়ে কারোর সাথে নিজের মুখ কালো করে নিয়েছে, এখন তাড়াতাড়ি করে একে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। প্রিয়াঙ্কার মা ওই ঘরে লাগানো ক্যামেরার রেকর্ডিং তাকে দেখাতে চাইল, কিন্তু সেই রেকর্ডিং চললই না, কেননা আমি ক্যামেরার তার ডিসকানেক্ট করে দিয়েছিলাম, তাই ওর ভেতরে কিছু রেকর্ডিং হয়নি। কেননা প্রিয়াঙ্কা আমাকে বলে দিয়েছিল যে এই ঘরের মধ্যে নিশ্চয়ই ক্যামেরা লাগানো আছে, কেননা ওর মা প্রমাণ রাখতে চাইবে। কিন্তু আমার কাছে এমন একটা প্রমাণ আছে যা প্রিয়াঙ্কার সৎ মাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি প্রিয়াঙ্কার বাবার বাড়িতে পৌঁছানোর আগেই তাকে তার স্ত্রীর কল রেকর্ডিং পাঠিয়ে দিয়েছিলাম। যখন ফোন করে ওর মা আমাকে বলেছিল যে তুমি আমার মেয়ের সাথে খুব ভালো কাজ করেছো, আমি এই রকমই চাইতাম যাতে আমার মেয়ের জীবন শেষ হয়ে যায়। আর এখন মেয়ে হাউমাউ করে কান্না করছে। যাক, তুমি খুব ভালো করেছো। যদি তোমার টাকা পয়সার দরকার হয় তাহলে আমার কাছ থেকে চেয়ে নিও। এই পুরো কথা আমি আমার মোবাইলে রেকর্ডিং করে নিয়েছিলাম, আর ওই রেকর্ডিং প্রিয়াঙ্কার বাবাকে সেন্ড করে দিয়েছি। আজকে প্রিয়াঙ্কার বাবা মেয়ের উপরে হাত উঠানোর পরিবর্তে তার স্ত্রীর উপরে হাত উঠালো আর তাকে ওই রেকর্ডিং শোনালো। প্রিয়াঙ্কার মা এটা আশা করেনি যে তার বিছানো জালে তিনি নিজেই জড়িয়ে যাবেন। প্রিয়াঙ্কাও সব কিছু সত্যি বলে দিয়েছিল, আর তার বাবাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করে নিয়েছে। আমিও সেই সময় পৌঁছে গেছিলাম, আর আমি বললাম এই মহিলা আমাকে এই খারাপ কাজ করার জন্য 10 লাখ টাকা দিয়েছিল। সত্যি আমার মনে লোভ জেগেছিল, কিন্তু আমি তবুও কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারতাম না। আমার এই সততাতে খুশি হয়ে প্রিয়াঙ্কার বাবা আমার আর প্রিয়াঙ্কার বিয়ে খুব ধুমধাম করে দিলেন, আর তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার মা বোনেরও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কেননা প্রিয়াঙ্কা খুব সুন্দরী, সংস্কারী আর ধনী পিতার একমাত্র মেয়ে ছিল। আমার বিবাহিত জীবন প্রিয়াঙ্কার সাথে খুব সুন্দরভাবে কাটছে। আমি আর প্রিয়াঙ্কা একে অপরকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটিকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।